Hello students, welcome back to the channel Conceptual Physics Exist. কেমিক্যাল থার্মোডাইনামিক্স কেমিস্ট্রির তাপগতিবিদ্যা অধ্যায়টা আমরা শুরু করেছিলাম। একটি ক্লাস দেওয়া হয়েছিল। কারা এই ক্লাসগুলো দেখবে, কারা এই সমস্ত ক্লাস বেনিফিটেড হবে, যারা জেনপাস ইউজি দেবে 2026-এ তাদের জন্য এই ক্লাসটি, যারা বোর্ড দিচ্ছ সেমিস্টার 2-তে তাদের জন্য এই ক্লাসটি, যারা নিট দেবে এবং যেই দেবে তাদের জন্য এই ক্লাসটি। এখানে পুরোপুরি কনসেপচুয়াল ক্ল্যারিটি দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো কন্টেন্টটা অর্থাৎ থিওরিটিক্যাল যে কনসেপ্ট সেইটা ক্লিয়ার করানো হচ্ছে। এর পরবর্তীতে আমি এই ক্লাসগুলোর বিভিন্ন নিউমেরিক্যালস প্রবলেম নিয়ে আসবো। সকলে এই ক্লাসটা দেখতে পারবে, তার কারণ কনসেপ্ট সকলকে একই রকমভাবে ক্লিয়ার করতে হবে। তারপরে গিয়ে তোমাদের কোয়েশ্চেন করার প্যাটার্ন বা কোয়েশ্চেন প্র্যাকটিস করার যে প্যাটার্ন সেইটা তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে চেঞ্জ হবে। ওকে, তো ক্লাসটা সবাই মন দিয়ে দেখবে। আমাদের একটা ক্লাস অলরেডি দেওয়া আছে, যদি না দেখে থাকো তাহলে সেখানে গিয়ে দেখে নাও। কেমিক্যাল থার্মোডাইনামিক্স এর বিভিন্ন টার্মসগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? যেমন এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, এই সব জিনিসগুলো আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব, যেটা ফোকাস করব, সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস, অর্থাৎ তাপগতীয় প্রক্রিয়া বা পদ্ধতি। এইগুলো আমরা আজকে ফোকাস করব। যদি সময় থাকে তাহলে আরো এক্সট্রা কিছু করে নেবো আজকে। দেখো, থার্মোডাইনামিক প্রসেস, আমরা যখন এই কেমিক্যাল থার্মোডাইনামিক্স এই অধ্যায়টা পড়বো তখন আমাদেরকে কিছু চেঞ্জেসের মধ্য দিয়ে যেতে হবে। মানে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব। কেমন? কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কোন পদ্ধতিতে হচ্ছে, স্থির চাপে ঘটানো হচ্ছে, স্থির উষ্ণতায় ঘটানো হচ্ছে, স্থির আয়তনে প্রক্রিয়াটা ঘটছে, বুঝতে পারছো? তো এই রকমের বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে আমাদেরকে সেই প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করতে হবে এবং তাদের বিভিন্ন চেঞ্জেসগুলোকে অবজার্ভ করতে হবে। তো কত রকমের প্রক্রিয়া আছে এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা বোঝার জন্য আমাদের কত রকমের প্রক্রিয়া জানার প্রয়োজন আছে, সেই বিষয়টা আজকের ক্লাসে কমপ্লিট হবে। ওকে, এখানে কি কি কভার করবো আমি বলে দিচ্ছি। এখানে আমি কভার করব আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়া, যেটাকে আমরা সাইক্লিক প্রসেস বলি। এছাড়া আমরা ইউজ করব আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোবারিক প্রসেস। এই ধরনের পদ্ধতিগুলো আমরা এখানে আলোচনা করবো। এছাড়াও রিভার্সিবল এবং ইররিভার্সিবল প্রসেসটাও আছে। তো এতগুলো পদ্ধতি আমরা এখানে আলোচনা করব। পুরো ক্লাসটাই থিওরিটিক্যাল হবে এবং গ্রাফিক্যাল হবে। ম্যাথমেটিক্স খুব কমই থাকবে আজকের ক্লাসে। চলো, দেরি করবো না, শুরু করে দিচ্ছি। আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়া কাকে বলে? আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়া আগে বোঝার চেষ্টা করো। যদি বুঝে যাও তাহলে আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না। আবর্ত বা চক্রীয়, বা এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাইক্লিক প্রসেস। কি বলে থাকি? সাইক্লিক প্রসেস। তো এই সাইক্লিক প্রসেসটা কি? নাম শুনেই বুঝতে পারছো, একটা সাইকেল চলে আসছে। একটা সাইকেল আসছে মানে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থা দুটো সেম। বোঝা গেল না? এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থা সেম। বিষয়টা এরকম যে আমি ধরো জল নিয়েছি, 5 গ্রাম জল নিয়ে নিয়েছি, ওয়াটার নিয়ে নিয়েছি। এবার 5 গ্রাম ওয়াটার 0 ডিগ্রি সি উষ্ণতায় আছে। প্রথমে আমি এটাকে কি করলাম? হিট করলাম। হিট করে টেম্পারেচার ইনক্রিজ করছি, করতে করতে একটা সময় 100 ডিগ্রি সি হবে। একটা স্টেপ হলো। 100 ডিগ্রি সিতে আসার পর সে কি হবে? আবার স্টিমে পরিণত হবে। একটা চেঞ্জ হলো। এবার স্টিম থেকে অর্থাৎ জলীয় বাষ্প থেকে আবার ওকে ঠান্ডা করছি, আবার 100 ডিগ্রি সি ওয়াটারে আসছে। আর একটা পদ্ধতি হলো। তারপর 100 ডিগ্রি সি ওয়াটারকে আবার আমি কোল্ড করছি, ঠান্ডা করছি, তখন সেটা কি হলো? 0 ডিগ্রি সি ওয়াটারে চলে আসলো। তাহলে প্রাথমিক 0 ডিগ্রি সি ওয়াটার থেকে শুরু করেছিলাম, অন্তিম 0 ডিগ্রি সি ওয়াটারেই আসলাম। সাথে আয়তন এবং প্রেসার এই জিনিসগুলোও কনস্ট্যান্ট রেখেছি। যদি এরকম কোনো পদ্ধতি হয় তাহলে সেই পদ্ধতিকে বলবো আমরা সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া। বোঝা গেল নিশ্চয়ই? সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া মানে কি তাহলে? এমন এক প্রক্রিয়া যে প্রক্রিয়ার প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থা দুটো একই হবে, কোনো পরিবর্তন আসবে না। তাহলে সেই ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো চক্রীয় প্রক্রিয়া বা আবর্ত প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। একটু ডেফিনেশনটা দেখে নাও। কোনো সিস্টেম যদি পরপর একাধিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে তবে সেই একাধিক প্রক্রিয়ার সম্মিলিত প্রক্রিয়াকে আমরা আবর্ত বা চক্রীয় প্রক্রিয়া বলে থাকি। আমি তোমাদের একটা এক্সাম্পল, মানে আমরা গ্রাফে কি করে বিষয়টাকে দেখবো সেটা আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, মনে করো আমি একটা প্রক্রিয়াকে গ্রাফে প্লট করব এবং আমি তোমাদের বলেছিলাম আগের ক্লাসে যে কোনো একটা সিস্টেমকে, কোনো একটা তাপগতীয় অবস্থাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তার কিছু অবস্থা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, কিছু অপেক্ষক দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার,
এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি, এরকম বিভিন্ন টার্মস আমি উল্লেখ করেছিলাম। তো আমি এখানে প্রেসার, ভলিউম, টেম্পারেচারের রেসপেক্টে একটা সিস্টেমের অবস্থাকে রিপ্রেজেন্ট করছি। ধরে নিচ্ছি যে কোনো একটা সিস্টেম প্রথমত এ পজিশনে ছিল। এ পজিশনটা কি? এ পজিশনটা হচ্ছে P1, V1 এবং T1। মানে এ অবস্থানে এই গ্যাসটার, সিস্টেম বলতে এখানে গ্যাস নিয়ে নিচ্ছি ধরে নাও, তো এই গ্যাসটার একটা অবস্থা, সেটা হচ্ছে প্রেসার P1, ভলিউম V1 এবং টেম্পারেচার T1। এবার একে আমি চেঞ্জ করছি। চেঞ্জ করে আমি কি করলাম, ধরো বি পজিশনে নিয়ে আসলাম বা বি অবস্থানে নিয়ে আসলাম। বি অবস্থানে এর প্রেসার ধরো চেঞ্জ করিনি, আমি P1ই রেখেছি, ভলিউমটাকে V2 করে দিয়েছি এবং টেম্পারেচার থেকে ধরে নাও T2 করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। তার মানে আমি কি করলাম বলতো, এ থেকে শুরু করে বি পর্যন্ত আমি পরিবর্তনটা করলাম এবং তার অবস্থার কি কি পরিবর্তন হলো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে প্রেসারটা চেঞ্জ হয়নি, বাকি সব কিছু চেঞ্জ হয়েছে। ফার্দার আমি কি করলাম, এই বিটাকে আমি সিতে নিয়ে চলে যাচ্ছি। বিটাকে কোথায় নিয়ে গেলাম? সিতে নিয়ে চলে যাচ্ছি, এই জায়গাটায় নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। এবং সি পজিশনে আমি ধরে নিচ্ছি যে এর প্রেসার চেঞ্জ করে করলাম P2, ভলিউম চেঞ্জ করিনি V2 এবং টেম্পারেচার চেঞ্জ করে দিলাম T3। ওকে, তাহলে একটা দুটো স্টেপে গেলাম আমি, ঠিক আছে। P1 V1 T1 থেকে P1 V2 T2, তারপরে আমি গেলাম সি নাম্বারে P2 V2 T3। তারপরে আমি কি করছি দেখো, তারপরে সি থেকে শুরু করে এতে চলে আসছি, এইরকম ভাবে চলে আসছি এবং এতে যখন চলে আসছি তখন আবার তার অবস্থা কি হয়ে যাচ্ছে, P1 V1 T1। তাহলে এই যে পুরো প্রসেসটা দেখতে পাচ্ছ, একটা সাইক্লিক প্রসেস, এটা সাইক্লিক প্রসেস। এটা কেন এটা একটা সাইক্লিক প্রসেস? কারণ ইনিশিয়ালি P1 V1 T1 ছিল, পরেও কিন্তু P2 V2 T2 P1 V1 T1ই হয়েছে। তাহলে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে পার করে এখানে আসলো, এই ধরনের প্রসেসকে আমরা বলবো সাইক্লিক প্রসেস। ওকে, একটু খেয়াল করে নিও এখানে, আমি যখন এই বরাবর আসছিলাম, এই ব্লু লাইন বরাবর যখন আসছিলাম, তখন দেখো প্রেসারের কোনো পরিবর্তন করিনি বলে P1টাকে P1ই রেখেছি এখানে দুই জায়গাতেই। তারপরে যখন আমি এইরকম ভাবে যাচ্ছিলাম, তখন দেখো আমি ভলিউমের কোনো পরিবর্তন করিনি, সেই জন্য দুই জায়গাতে আমি কি করেছি, ভলিউমটাকে V2ই রেখে দিয়েছি, এখানেও V2 রেখেছি, এখানেও V2 রেখেছি। এগুলো বেসিক, তোমাদের পুরো ওভারঅল চ্যাপ্টার করতে করতে কমপ্লিট হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। সাইক্লিক প্রসেসটা আশা করি বোঝা গেছে। সাইক্লিক প্রসেসে মাথায় রাখতে হবে যে ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0, মানে চেঞ্জ ইন প্রেসার 0 হবে, চেঞ্জ ইন ভলিউম 0 হবে এবং চেঞ্জ ইন টেম্পারেচার 0 হবে। একটা সাইক্লিক প্রসেসে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কি? হচ্ছে না, ইনিশিয়াল ফাইনাল সেম থাকছে। সেই জন্য ডেল্টা পি, ডেল্টা ভি, ডেল্টা টি যেগুলো চেঞ্জ রিপ্রেজেন্ট করছে, তারা সকলেই কি হবে, 0 হবে, এদের চেঞ্জ হবে না। তো এইটা ছিল সাইক্লিক প্রসেস, খুব সিম্পল একটা প্রসেস ছিল, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে, যদিও আমি ইন্টারনাল এনার্জি নিয়ে তোমাদের কিছু এখনো বলিনি, তবুও একটু জেনে রাখো, সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি 0 হয়। হ্যাঁ, ইউ ফর ইন্টারনাল এনার্জি, বা আমরা এটাকে বলে থাকি অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি, এটা মাথায় রেখো। আমি ইন্টারনাল এনার্জি নিয়ে বলবো, হয় আজকের ক্লাসেই হবে, আর যদি সময়ের মধ্যে না হয় তাহলে নেক্সট ক্লাসে আলোচনা হবে, ঠিক আছে। আপাতত জেনে রাখো যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অলসো 0 ফর সাইক্লিক প্রসেস। নেক্সট প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস, সেটা হচ্ছে সমতাপীয় প্রক্রিয়া, বা আমরা এটাকে বলবো আইসোথার্মাল প্রসেস। সমতাপীয় প্রক্রিয়া, বা কি বললাম, আইসোথার্মাল। আইসো মানে সেম, হোমো সমান, এরকম বোঝানোর চেষ্টা করবে যখনই আইসো চলে আসবে। তো আইসোথার্মাল মানে হচ্ছে সমতাপীয়, বা আমরা এটাকে বলতে পারি সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? নাম শুনিয়ে বুঝতে পারছি যে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেই প্রক্রিয়াটাকেই বলবো আমরা সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। যে প্রক্রিয়ায় টেম্পারেচার কোনো চেঞ্জ আসবে না, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা আইসোথার্মাল প্রসেস। ওকে, এবং আইসোথার্মাল প্রসেসে চেঞ্জ ইন টেম্পারেচার 0, তার মানে ডিটি 0। চেঞ্জ ইন টেম্পারেচার 0 মানে ডিটি 0, তার মানে ডেল্টা টি, মানে ডিটি বলি ডেল্টা টি বলি একই বিষয়, ডেল্টা টি এবং ডিটি দুটোই পরিবর্তনকেই রিপ্রেজেন্ট করছে, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। ধরো আমি একটা প্রসেস তোমাকে উল্লেখ করে দিচ্ছি, এই প্রসেসটার দিকে তাকাও। প্রসেসটাতে কি লেখা আছে, যে 1 atm চাপে 100 C উষ্ণতায় জলের স্ফুটন একটি সমতাপীয় প্রক্রিয়া হবে। এখানে মিস্টেক হয়ে গেছে, এটা হবে তাপ, সমতাপীয় প্রক্রিয়া। আমরা যে জলের স্ফুটন করি, জলকে যে ফুটাই, গরম করি, 100 C উষ্ণতায় জল ফুটতে শুরু করে, জানি তো। এবার 100 C উষ্ণতায়, এটা কিন্তু আবার
প্রেসারের উপর ডিপেন্ড করে, 1 atm প্রেসারে কাজ করে। তো নর্মালি আমাদের 1 atm প্রেসারই কাজ করে। তো 1 atm প্রেসারে 100 ডিগ্রি সি উষ্ণতায় জল কিন্তু ফুটতে শুরু করে। এবার জল যতক্ষণ ফুটছে, মানে পুরোটা যতক্ষণ না বাষ্পে পরিণত হচ্ছে, ততক্ষণ কিন্তু এর টেম্পারেচারটা ইনক্রিজ করে না। 100 ডিগ্রি সি টেম্পারেচার 100 ডিগ্রি সিতেই থাকে, যতক্ষণ না পুরোপুরি বাষ্পে কনভার্ট হয়ে যাচ্ছে। যখন পুরোটা বাষ্পে কনভার্ট হয়ে যায়, তারপরে কিন্তু সেটা গিয়ে 100 ডিগ্রি সি থেকে আবার ইনক্রিজ করতে শুরু করে। তো এই মিডিল পোর্শনটা, এই মিডিল প্রসেসটা, যে প্রসেসটাতে আমি কি বললাম, 1 atm চাপে 100 ডিগ্রি সি উষ্ণতায় জলের স্ফুটন, এই প্রসেসটাতে টেম্পারেচারে পরিবর্তন হচ্ছে হচ্ছে না। তাহলে এই পরিবর্তনটাকে বলবো আমরা আইসোথার্মাল প্রসেস। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে নেচারে আইসোথার্মাল প্রসেস কোথায় দেখা যাচ্ছে। বোঝা গেছে নিশ্চয়ই আইসোথার্মাল প্রসেসটা। আইসোথার্মাল প্রসেসকে গ্রাফে আমরা কি করে দেখতে পাবো, গ্রাফে কি করে দেখা যায় আইসোথার্মাল প্রসেস? তো আইসোথার্মাল প্রসেসকে আমরা গ্রাফে দেখবো। ধরো এটা পি ভার্সেস ভি গ্রাফ আমি নিয়ে নিচ্ছি। কিভাবে দেখতে পাবো বলতো? এইরকম একটা পরাবৃত্তাকার গ্রাফ দেখতে পাবো, ঠিক আছে? এরকম একটা পরাবৃত্ত আমরা দেখতে পাবো। ক্লিয়ার? মনে থাকবে নিশ্চয়ই। ধরো না, এখানে P1 V1 ছিল, P1 V1 T ছিল, আর এইখানে P2 সরি P2 V2 T হয়ে গেল। টিটা কিন্তু পরিবর্তন করিনি। তোমরা এই গ্রাফটা এর আগেও দেখেছো, বয়েলের সূত্রে দেখেছো, তাই না? বয়েলের সূত্রে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট ছিল? স্থির উষ্ণতা ছিল, আর উষ্ণতা স্থির থাকলে পিভি কনস্ট্যান্ট। সেখান থেকে গ্রাফটা আমরা কি করেছিলাম, আয়তাকার পরাবৃত্ত করেছিলাম। তো সেই গ্রাফটাই আর কি এটা, মনে থাকবে তো? আইসোথার্মাল প্রসেসের গ্রাফ কেমন হবে? এরকম পরাবৃত্তাকার হবে, ঠিক আছে? এখানে আমি এক্সপেনশন দেখিয়ে দিয়েছি যে চাপ ডিক্রিজ করছে, তো ভলিউমটা ইনক্রিজ করছে। যাই হোক, তো এই হলো সমতাপীয় প্রক্রিয়া। ঠিক একই রকম ভাবে এবার আমরা আলোচনা করব সমচাপীয় প্রক্রিয়া, যাকে আমরা বলে থাকি আইসোবারিক প্রসেস। সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস কাকে বলে? নাম শুনেই বুঝতে পারছি এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় চাপের পরিবর্তন হবে না, বাকি অবস্থাগুলো পরিবর্তন হতে পারে, বাট চাপ পরিবর্তন হবে না। এমন প্রসেসকে আমরা বলবো আইসোবারিক প্রসেস, বা সমচাপীয় প্রক্রিয়া। একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দিয়ে দিই, এই দেখো, খোলা পাত্রে রাখা তরলের বাষ্পায়ন হচ্ছে একটা সমচাপীয় প্রক্রিয়া। একটা কন্টেনার নিয়ে নিয়েছি, ধরো একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি ওয়াটার রেখে দিয়েছি, জল রেখে দিয়েছি। এবার ছেড়ে দিলাম জলটাকে, তাহলে এর কি হবে? বাষ্পায়ন হবে। তো বাষ্পায়ন হবে, দেখবে পরিবেশের যে চাপ, সেই চাপটা তো আমরা কি জানি, নর্মালি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা 1 atm, স্ট্যান্ডার্ড প্রেসার আমরা 1 atm জানি। তাহলে এই 1 atm প্রেসারে বাষ্পীভূত হতে থাকছে তরলটা, তাই তো? তো এই বাষ্পায়নটা কি হচ্ছে? সমচাপের মধ্যে হচ্ছে। সেই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। ইজি না? নামগুলো যেমন আছে তেমনই আনসার এদের। তো আইসোবারিক প্রসেসে একটা উদাহরণ হচ্ছে বাষ্পায়ন। তো আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ডেল্টা পি 0 হবে অথবা ডিপি 0 হবে, মানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। গ্রাফে দেখতে কেমন হবে এটা? আইসোবারিক প্রসেস পি ভার্সেস ভি গ্রাফ যদি করি, আইসোবারিক প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট, তাই তো? বাকি সব চেঞ্জ হতে পারে। তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট হতে হয়, দেখো তো গ্রাফটা এইরকম হবে না? কারণ দেখো, এই পজিশনে প্রেসার যা আছে, এই পজিশনেও প্রেসার তাই আছে, এই পজিশনেও প্রেসার তাই আছে, প্রত্যেকটা পজিশনে প্রেসার সেম আছে, ঠিক আছে? সেই জন্য আমরা এটাকে আইসোবারিক প্রসেস বলছি। অর্থাৎ পিভি গ্রাফে আইসোবারিক প্রসেসের গ্রাফটা প্যারালাল টু ভি অ্যাক্সিস হচ্ছে। খেয়াল করো, প্যারালাল টু, এই যে এটা হলো ভি অ্যাক্সিস, আর তার সাথে প্যারালালি এটা চলে যাচ্ছে, তার মানে প্যারালাল টু ভি অ্যাক্সিস হচ্ছে। বোঝা গেছে নিশ্চয়ই? এটা হলো আইসোবারিক প্রসেস। নেক্সট, এর মতোই আরো একটা প্রসেস, সম আয়তনিক প্রসেস বা সম আয়তনিক প্রসেসের আর একটা নাম হচ্ছে আইসোকোরিক প্রসেস। কি বললাম? আইসোকোরিক প্রসেস, CHORIC, আইসোকোরিক প্রসেস। সম আয়তনিক বলেছি, তার মানে আয়তনের পরিবর্তন হবে না, বাকি যা কিছু পরিবর্তন হতে পারে, এমন ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো আইসোকোরিক প্রসেস। ওকে, তো আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে তুমি জানো যে ডেল ভি ইজ ইকুয়াল টু 0 বা ডিভি ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তো আয়তনিক বা সমআয়তনিক প্রক্রিয়ার এক্সাম্পল অনেক কিছু হতে পারে। আমি এমন একটা কন্টেনার নিলাম যার উপরে ঢাকনা দেওয়া আছে, কিন্তু আয়তনের পরিবর্তন হতেই দেবো না। যেমনটা ধরো প্রেসার কুকারের মধ্যে, প্রেসার কুকারের মধ্যে আমরা কি করি, পুরোটা ঢাকনা দিয়ে একদম পুরোপুরি ক্লোজড করে দিই। তাহলে ফলে ভেতরে যে কন্টেনার, ভেতরে যে মেটেরিয়ালটা আছে, সেই যে হিট হচ্ছে, তার আয়তন ম্যাক্সিমাম এই প্রেসার কুকারটার আয়তনের সমান হবে, ওর থেকে বেশি হতে পারে না। তাহলে এটা হয়ে গেল সম আয়তনিক প্রসেস, আইসোকোরিক প্রসেস। ওকে, আইসোকোরিক প্রসেসকে যদি আমি গ্রাফে প্লট করতে যাই, কেমন হবে দেখতে গ্রাফে? দেখো, এটা ভি অ্যাক্সিস, এটা পি অ্যাক্সিস। তাহলে গ্রাফে প্লট করতে গেলে কেমন হবে গ্রাফটা? এইরকম ধরনের গ্রাফ হবে,
প্যারালাল টু পি অ্যাক্সিস। তার কারণ দেখো এখান থেকে ভি এর মান যা আছে, এইখান থেকে ভি এর মান যা আছে, এখানেও ভি এর মান তাই, এখানেও ভি এর মান তাই, প্রত্যেকটাতে দেখো ভি এর মান সেম। তাহলে এমন ধরনের প্রসেসকে আমরা বলবো আইসোকোরিক প্রসেস। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা এতক্ষণ পর্যন্ত কটা প্রসেস দেখলাম দেখে নাও। সবার প্রথমেই করলাম হচ্ছে সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া, তাই তো? তারপরে আমরা করলাম আইসোথার্মাল প্রসেস বা সমতাপীয় প্রক্রিয়া, নেক্সট করলাম আইসোবারিক প্রসেস, অ্যান্ড নেক্সট করলাম আমরা আইসোকোরিক প্রসেস। ওকে, এর পরের যে প্রসেসটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস, যার ইংরেজি নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় প্রসেস বা অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধ তাপীয়, নামটাকে ভাঙো, তাপকে রুদ্ধ করে দেওয়া, মানে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান সম্ভবই নয়, তাপকে রুদ্ধ করে দিচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান সম্ভব নয়, তাকে বলছি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেমনটা আমরা করে থাকি কি, ফ্লাস্কের মধ্যে গরম চা বা গরম জল রেখে দিই, তাপের আদান প্রদান যেন না হয়, ফলে চা বা জলটা অনেকক্ষণ গরম থাকে। তাই এটাকে আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যদিও পারফেক্টলি অ্যাডিয়াবেটিক বলে তো কিছু সম্ভব নয়, বুঝতেই পারছো, তাপের আদান প্রদানকে একদমই তো আমি আইডিয়ালি তো আমি বন্ধ করে দিতে পারি না, তাই না? তবে কিছুটা পর্যন্ত আমরা এটাকে কনসিডার করেই নিতে পারি। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান সম্ভব নয়। এবার অনেকের মনে হয় এটা বোধহয় আইসোথার্মাল প্রসেসের অপোজিট। আইসোথার্মাল প্রসেসে ছিল যে উষ্ণতা কনস্ট্যান্ট, আর এখানে উষ্ণতার পরিবর্তন। খেয়াল করো আমি এখানে উষ্ণতার কথা বলিই নি, উষ্ণতা পরিবর্তন হবে কি হবে না সেটার কথা আমি বলিই নি, আমি বলেছি তাপের আদান প্রদান হবে না। ঠিক আছে, এবার তাপের আদান প্রদান না হলে যদি উষ্ণতার পরিবর্তন না হয় তবে ঠিক আছে, বা উষ্ণতার যদি পরিবর্তন হয় তাহলে আলাদা কোনো প্রক্রিয়া হচ্ছে, সেটা আলাদা বিষয় যে উষ্ণতার পরিবর্তন হবে কি হবে না। কিন্তু মেন বিষয়টা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপের আদান প্রদান আমি করতে দেব না। ওকে, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস। তাপের আদান প্রদান যদি না হয় তাহলে কিউ ইকুয়াল টু জিরো বলতে হবে আমাকে, তাই তো? কিউ ইকুয়াল টু জিরো। দেখো তাপকে আমরা ডেল্টা কিউ লিখবো না কখনো, হ্যাঁ, মাথায় রেখো এটা। তাপ এবং কাজ মানে কার্য, এই দুটোকে কিন্তু আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করব না, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ডেল্টা মানে এই যে পরিবর্তন আমি লিখছি না ডেল্টা কিউ, এরকম ডেল্টা ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করব না, কারণ ডেল্টা পরিবর্তনটা একমাত্র ওই অবস্থানগত রাশির ক্ষেত্রেই আছে, যে সমস্ত রাশিগুলো অবস্থার উপর নির্ভর করে, প্রাথমিক অন্তিম অবস্থার উপর নির্ভর করে, যেমন চাপ, তাপমাত্রা, তারপরে ভলিউম, এদের ক্ষেত্রে ব্যবহার করব। ইন্টারনাল এনার্জি এদের ক্ষেত্রে ব্যবহার করব। কিন্তু তাপটা অবস্থার অপেক্ষক নয়, সেজন্য তাপের ক্ষেত্রে আমরা ডেল্টা ব্যবহার করবো না, নর্মালি কিউ। কিউ মানেই পরিবর্তন। এক্সাক্ট কিউ আমরা মেজার করতে পারি না, মানে এক্সাক্ট কিউ মানে আমি কি বলতে চাইছি বলতো, যে অ্যাকচুয়ালি কোনো একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে, আমি একটা অবজেক্ট, তো আমার মধ্যে কতটা তাপ আছে সেটা আমরা কখনোই মেজার করতে পারবো না, কিন্তু আমার থেকে কতটা তাপ চলে গেল বা আমি কতটা তাপ নিয়ে নিলাম, এই যে পরিবর্তনটা, সেটা মেজার করতে পারি। ঠিক আছে, তো এই পরিবর্তনটাকেই আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, পরিবর্তনটাই কিউ। তো কিউটাকে কি হতে হবে, জিরো হতে হবে এই প্রক্রিয়াতে, হ্যাঁ, কখনোই ডেল্টা কিউ কথাটা কিন্তু লিখবে না। যেখানে কিউ দ্বারা সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বোঝানো হয়। কোনো গ্যাসের হঠাৎ সংকোচন বা প্রসারণকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হিসেবে ধরতে পারি। মাথায় রেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যদি এক্সাম্পল দিতে যাই, আইডিয়ালি তো কোনো প্রক্রিয়া নেই, তবে কোনো প্রসেস যদি ইনস্ট্যান্টলি ঘটে যায়, হঠাৎ করে ঘটে গেল, কিন্তু সময়ই লাগলো না, কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে ঘটে গেল, তাহলে সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এক্সাম্পল দিচ্ছি। হঠাৎ করে মনে করো টায়ার বাস্ট হয়ে গেল, হয় না, মোটর বাইকের টায়ার বা সাইকেলের টায়ার হঠাৎ করে বাস্ট হয়ে গেল, তো এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখবে যখন বাস্ট হয়ে যায় চারপাশে হাওয়া বেরিয়ে আসে এবং পরিবেশটা কিন্তু মানে ওইটুকু অঞ্চলের মধ্যে, যতটুকু অঞ্চলের মধ্যে হাওয়াটা ছড়িয়ে যাচ্ছে ততটুকু অঞ্চল কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, এক্সপ্যান্ড করে যায়। তো এইখানে কি হয় বলতো, তাপের আদান প্রদান করার সময়ই পাই না। ওই গ্যাসটা যেটা টায়ারের মধ্যে ঢুকেছিল, টিউবের মধ্যে ঢুকেছিল, সেই গ্যাসটা হঠাৎ করে বিশাল একটা আয়তন পেয়ে যায়, ফলে প্রসারিত হতে শুরু করে, আর যেই প্রসারিত হতে শুরু করে অনেকটা কার্য করে দেয়, এবং এই কার্যের ফলে কি হচ্ছে, তার ভেতরে এনার্জি কমে যাচ্ছে, আর ভেতরে এনার্জি কমে যাচ্ছে মানে সে ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই কারণে আশেপাশের বাতাসটাকে ঠান্ডা লাগে, বাস্ট হয়ে যাওয়ার পর যে হাওয়াটা বেরিয়ে আসে সেই হাওয়াটা ঠান্ডা মনে হয়। তো এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা ধরতে পারবো যে প্রক্রিয়া হঠাৎ ঘটবে, আকস্মিক ঘটবে। হ্যাঁ, বাজ পড়ে যাওয়া এটা একটা রুদ্ধতাপ প্রক্রিয়া।
হঠাৎ করে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, তাহলে ওটা একটা তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ধীরে ধীরে ঘটছে না, তাহলে ওটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বোঝা গেছে নিশ্চয়ই? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এক্সাম্পল আমি তোমাকে দিলাম। আচ্ছা, মনে রাখবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম ও তার পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান না ঘটলেও সিস্টেমের উষ্ণতার পরিবর্তন ঘটে, কারণ কাজ সম্পন্ন হয়। দেখো, কোনো একটা পাত্রের মধ্যে আমি গ্যাস নিয়ে নিয়েছি। আমি ধরো কোনো একটা পাত্র তোমাকে ড্র করে দেখিয়ে দিই। ধরো এরকম একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ধরো গ্যাস আছে, গ্যাস পার্টিকেল আছে। ওকে, এবার এর মধ্যে আমি তাপকে আসতে যেতে দিচ্ছি না। ওকে, কিউ ইকুয়াল টু জিরো, ডেল্টা কিউ মানে ডেল্টা তো বলবো না, চেঞ্জ ইন কিউ ইকুয়াল টু জিরো, হিটের পরিবর্তন হচ্ছে না। যদি না হয় তাহলে তোমার মনে হতে পারে যে এর মধ্যে তো আমি কোনো তাপ দিচ্ছি না, বা এর মধ্যে থেকে তো কোনো তাপ বের করে নিচ্ছি না, তাই না? তাহলে এর ভেতরে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এটা এক দৃষ্টিতে ঠিক, যেটা আমি লিখেছি অলরেডি, যে সিস্টেমের উষ্ণতার পরিবর্তন, সরি, হ্যাঁ, এটা এক দৃষ্টিতে ঠিক যে উষ্ণতার পরিবর্তন ঘটছে না। একটা কন্টেনারের মধ্যে গ্যাস নিয়েছি, তাপের আদান প্রদান করছি না, কোনো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। ওকে, কিন্তু কিন্তু আমি যদি এমনটা করি যে ওই গ্যাসটাকে এক্সপ্যান্ড করতে দিই, মানে গ্যাসটা প্রসারিত হচ্ছে, যদি গ্যাসটা প্রসারিত হয় তাহলে তার মলিকিউলসগুলো কার্য করছে, কিছুটা ওয়ার্ক করছে। এবার এই ওয়ার্কটা করছে কিভাবে? নিজের ভেতরে এনার্জিটাকে লস করে ওয়ার্ক করছে। এবার এই নিজের ভেতরে এনার্জিটাকে লস করে যখন সে ওয়ার্কটা করবে, তার মানে ওর এনার্জি কিন্তু ডিক্রিজ করছে। আর যখন এনার্জি ডিক্রিজ করছে, তার মানে তার টেম্পারেচারটা কিন্তু ডিক্রিজ করবে। বোঝা গেল নিশ্চয়ই কি বললাম আমি? তার মানে তাপের আদান প্রদান না হলেও উষ্ণতার পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে, দুটোই হতে পারে। এই কারণেই আমি বলেছিলাম প্রথম দিকে যে এটা কিন্তু অপোজিট অফ আইসোথার্মাল প্রসেস নয়। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে যদি আমি আয়তনের প্রসারণ সংকোচন না করি তাহলে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, কিন্তু যদি করি তাহলে উষ্ণতার পরিবর্তন হচ্ছে। এবার ধরো ওয়ার্ক করতে দিয়েছি, মানে এক্সপ্যান্ড করতে দিয়েছি একটা গ্যাসকে, তারপরেও ওর উষ্ণতার পরিবর্তন নাও হতে পারে, উষ্ণতা নাও কমতে পারে। এটা তখনই পসিবল যদি আমি কোনো আদর্শ গ্যাস নিই এবং সেটা যদি শূন্য চাপের বিরুদ্ধে প্রসারিত হয়। বুঝতে পারলাম না। এই এই যে ধরো, একটু জুম করে দিই, এই যে ধরো কন্টেনারটা, এই কন্টেনারে ধরো এখানে একটা পিস্টন রাখা আছে, এরকম ভাবে একটা পিস্টন রাখা আছে। ঠিক আছে, এই হচ্ছে পিস্টনের হাতলটা। এবার এই পিস্টনটা ওপরের দিকে ধরো উঠছে। কেন ওপরের দিকে উঠছে বলো তো? তার কারণ ভেতরে যে গ্যাস মলিকিউলগুলো আছে তারা ওকে ঠেলছে ওপরের দিকে, এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। আর ওপরে যে প্রেসারটা আছে সেই প্রেসারটাকে আমি জিরো বলে দিলাম, যে শূন্য মাধ্যমে আছে, কোনো প্রেসারই নেই। তাহলে এই কেসে যখন এক্সপ্যান্ড করবে তখন এর ভেতরেও কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন হবে না। এই কেসটা মনে রাখো, আমি ব্র্যাকেটে লিখে রেখেছি, দেখবে এই যে ব্যতিক্রম, শূন্য চাপের বিরুদ্ধে আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ, এটা একটা ব্যতিক্রম। এর ক্ষেত্রে কি হয়? উষ্ণতার পরিবর্তনটা ঘটে না। কিন্তু যদি অন্য অন্য চাপের বিরুদ্ধে পরিবর্তন হয় তাহলে কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটে। বুঝতে পারলাম আমি কি বললাম? আরেকবার বলে দেবো, রুদ্ধতাপীয় প্রসেসটা আরেকবার বলে দেবো, বলে দিচ্ছি। রুদ্ধতাপীয় প্রসারণ বা রুদ্ধতাপীয় পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সিস্টেমের সঙ্গে পরিবেশের তাপের আদান প্রদান ঘটবে না। তাহলে তাপের আদান প্রদান যদি না ঘটে, মানে কিউ ইকুয়ালস টু জিরো, কিউ মানেই হচ্ছে তাপের আদান প্রদান, ইকুয়ালস টু জিরো। তার মানে তোমার মনে হচ্ছে যে উষ্ণতা ফিক্সড হয়ে গেল। দেখো, উষ্ণতা ফিক্সড হতেও পারে আবার নাও হতে পারে। যদি আমি কোনো কার্য না করাই তাহলে উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে, যেহেতু তাপ আদান প্রদান হচ্ছে না। কিন্তু আমি যদি কার্য করাই, কার্যটা কেমন? ধরো গ্যাসটা এক্সপ্যান্ড করছে, তাহলে নিজের এনার্জি লস করছে, মানে ও ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে। যদি আমি গ্যাসের উপরে পিস্টনটাকে প্রেসার দিয়ে চেপে দিই, তাহলে ওর মধ্যে অনুপরমাণুগুলো, ওর উপরে ওয়ার্ক ডাউন করা হচ্ছে, অনুপরমাণুগুলোর মধ্যে হিট বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কম্প্যাক্ট হচ্ছে বলে ওদের মধ্যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে। তার মানে আমি এটা কখনোই বলতে পারি না যে রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানেই চেঞ্জ ইন টেম্পারেচার থাকবে না, থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? আচ্ছা, একাধিক ধাপে সংঘটিত কোনো প্রক্রিয়ার বিভিন্ন ধাপে গৃহীত ও বর্জিত তাপের মোট পরিমাণ শূন্য হলেও প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় নয়। আমি একটা প্রক্রিয়াকে অনেকগুলো স্টেপের মাধ্যমে নিয়ে যাচ্ছি এবং ওভারঅল স্টেপে গিয়ে আমি দেখছি যে টোটাল চেঞ্জ ইন হিট জিরো হয়েছে। মানে কখনো হিট নিয়েছে, কখনো হিট ছেড়েছে, আবার কখনো হিট নিয়েছে, আবার কখনো ছেড়েছে। এরকম করতে করতে আমি ওভারঅল প্রসেসে গিয়ে দেখছি, 10-12টা স্টেপের পর গিয়ে দেখছি যে হিটের কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ ইন হিট জিরো হয়েছে। তাহলে কি আমি তাকে রুদ্ধতাপীয় বলতে পারি? না, তাহলে তাকে আমরা রুদ্ধতাপীয় বলতে পারি না। এই ক্ষেত্রে তাপের আদান প্রদান ঘটে, যদিও নিট ফলাফল শূন্য হয়। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রসারণের গ্রাফটা কেমন হয় সেইটা যদি তোমাকে আমি বলি। রুদ্ধতাপীয় প্রসারণের গ্রাফ হবে এইরকম।
রুদ্ধতাপীয় প্রসারণের গ্রাফ হবে এইরকম। এবার তুমি বলবে এইরকম গ্রাফ তো আমি একটু আগেই দেখলাম, এটা তো আইসোথার্মাল প্রসেসের গ্রাফ ছিল। হ্যাঁ, আইসোথার্মাল প্রসেসের গ্রাফটা ছিল এইরকম। আমি কি করেছি বলো তো, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স বুঝতে পারছো? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রসারণের গ্রাফটা একটু বেশি খাড়া হয়ে আছে, একটু বেশি স্টিফ হয়ে আছে, মানে একদম নতিটা হঠাৎ করে নেমে যাচ্ছে, কিন্তু আইসোথার্মাল প্রসেসে ধীরে ধীরে নামছে। অর্থাৎ আমি দুটোকে যদি এক জায়গায় দেখাতে চাই তাহলে এইরকম ভাবে দেখাবো। এই যে রেড কালার যেটা আছে, এই রেড কালারটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের গ্রাফ, এবং যেটা ব্লু ড্র করেছি সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের গ্রাফ। দুটোই প্রায় আয়তকার পরাবৃত্তের মতোই দেখতে, কিন্তু একটার তুলনায় আর একটা স্টিফ হবে, বেশি স্টিফ হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার ধরো আমি এরকম একটা গ্রাফ দিয়ে দিলাম, এখানে ধরো দুটো গ্রাফ দেওয়া আছে, হ্যাঁ, 1 আর 2। তোমাকে জিজ্ঞাসা করলাম এদের মধ্যে কোনটা আইসোথার্মাল হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এবং কোনটা অ্যাডিয়াবেটিক হওয়ার সম্ভাবনা আছে। তো তুমি দেখে বুঝবে যে এদের মধ্যে স্টিফ কোনটা, সব থেকে বেশি খাড়া হয়ে গেছে কোনটা। সব থেকে বেশি খাড়া হয়ে গেছে দেখো রেড কালারটা, তাহলে রেড কালারটা এখানে হয়ে গেল অ্যাডিয়াবেটিক, এবং ব্লু কালারটা তুলনামূলকভাবে ধীরে ধীরে নেমেছে, সেই জন্য এটা হয়ে গেল আইসোথার্মাল। তোমাদেরকে কিন্তু এইরকম ভাবে গ্রাফগুলোকে চিনে নিতে হবে, হ্যাঁ, যে কোনটা আইসোথার্মাল আর কোনটা অ্যাডিয়াবেটিক। ক্লিয়ার হলো? আচ্ছা, এর মধ্যেই আমি আরো কয়েকটা গ্রাফ তোমাকে ড্র করে দেখিয়ে দিই। 2 নাম্বারটা হচ্ছে আইসোথার্মাল, 1 নাম্বারটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। আমি আরো কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। ধরো একটা গ্রাফ এরকম ড্র করলাম, জাস্ট প্যারালাল টু ভি অ্যাক্সিস, এবং এটাকে বললাম 3 নাম্বার। তুমি বলো তো এটা কোন গ্রাফ হবে, কোন প্রসেসের গ্রাফ হবে? এটা এটা হবে আইসোবারিক, তাই তো? এটা কি হবে? আইসোবারিক প্রসেসের গ্রাফ। আমি আরেকটা গ্রাফ ড্র করে দিচ্ছি, ধরো এখানে এইরকম ভাবে, এটাকে 4 বলে দিলাম। বলো তো এই 4 নম্বর গ্রাফটা কোন গ্রাফ হবে, কোন প্রসেসের গ্রাফ হবে? একদমই তাই, এটা হবে আইসোকোরিক, মানে আয়তন কনস্ট্যান্ট এখানে। তাহলে দেখো আমি একটা গ্রাফের মধ্যে 4টা প্রসেসকে কিন্তু অলরেডি শো করে দিয়েছি। এবং সাইক্লিক প্রসেস তুমি তো বুঝতেই পারছো, সাইক্লিক প্রসেস বলতে ওই তোমার সাইকেল থাকতে হবে, ক্লোজড হয়ে যাবে। যেমন ধরো নাও সাইক্লিক প্রসেসের একটা এক্সাম্পল আমি এখানে দেখিয়ে দিই। এরকম ভাবে ধরো আমি একটা সার্কেল ড্র করে দিলাম, তীর চিহ্ন দেখিয়ে দিলাম, এটা কি? এটা একটা সাইক্লিক প্রসেস। যদি আমি এরকম সার্কেল না করে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপ করে দিই আর এইরকম ভাবে প্রসেসগুলো দেখিয়ে দিই, তাহলে এটা কোন প্রসেস? সাইক্লিক প্রসেস, কারণ এই ইনিশিয়াল ফাইনাল সেমই হচ্ছে। তো এই ধরনের প্রসেসগুলোকে আমরা সাইক্লিক প্রসেস বলবো। আশা করি তোমরা প্রসেসগুলো বুঝতে পারলে, আমি কি কি বললাম, কতগুলো পদ্ধতি আমরা আলোচনা করলাম। এবার খুব গুরুত্বপূর্ণ দুটো পদ্ধতি আলোচনা করব, পরাবর্ত প্রক্রিয়া এবং অপরাবর্ত প্রক্রিয়া। হ্যাঁ, পরাবর্ত প্রক্রিয়া বা যার ইংরেজি নাম হচ্ছে রিভার্সিবল প্রসেস। কি বললাম? পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া এবং কনসেপচুয়াল একটা প্রক্রিয়া। ভালো করে বুঝতে হবে যে পরাবর্ত প্রক্রিয়া কাকে বলে। রিভার্সিবল, ইংরেজি নামটা বেশি বেটার, রিভার্সিবল প্রসেস। মানে এমন কোনো প্রক্রিয়া, মন দিয়ে শুনবে, একটা সিস্টেমের মধ্যে আমি কোনো পরিবর্তন ঘটাচ্ছি। যেহেতু আমরা রাসায়নিক তাপগতিবিদ্যা পড়ছি কেমিস্ট্রির, সেই জন্য আমি রাসায়নিক বিক্রিয়ার এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এমনভাবে ঘটাচ্ছি, এমনভাবে ধীরে ধীরে ঘটাচ্ছি, যে পরিবর্তনগুলো হলো, আমি যদি ওই বিক্রিয়াটাকে ঠিক উল্টো মুখে আবার ঘটাই, ঠিক তার বিপরীত পরিবর্তনগুলোকে আমি আবার রিটেন করে নিতে পারবো, এবং পুরো সিস্টেমটা তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে, হুবহু যেমনটা ছিল, সাথে করে পরিবেশটাও তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। তাহলে সেই প্রক্রিয়াকেই বলবো আমি রিভার্সিবল প্রসেস, মানে আমি রিভার্স করতে পারছি। এবার দেখো, রিভার্স তো আমি ম্যাক্সিমাম প্রক্রিয়াকেই করতে পারি, তাই বলে সবাই কি রিভার্সিবল? না, শুধু রিভার্স করলেই চলবে না। ওই রিভার্স প্রক্রিয়া করার সময় প্রথম স্টেপে যা যা পরিবর্তন ঘটেছিল, উল্টো পথে আসার সময় ঠিক একই একই বিপরীত পরিবর্তনগুলো ঘটতে হবে। ধরো যাওয়ার সময় 5 জুল হিট পরিবেশ থেকে নিয়ে নিয়েছিল, তাহলে আসার সময় আবার 5 জুল হিট ওকে দিয়ে দিতে হবে, পরিবেশকে আবার দিয়ে দিবে। যদি এমনটা করে তবেই সেই ধরনের প্রসেসকে আমি বলবো রিভার্সিবল প্রসেস। কি বললাম বুঝতে পারলে? তার মানে রিভার্সিবল প্রসেসে সিস্টেম এবং পরিবেশ যে প্রসেসের মাধ্যমে গেল, ঠিক যখন আমি রিভার্স প্রসেসে নিয়ে যাব, যা যা পরিবর্তনগুলো হয়েছিল ঠিক উল্টো পরিবর্তনগুলো আবার ফিরে পাবে, তবেই সেই প্রক্রিয়াকে বলছি আমি রিভার্সিবল প্রসেস। এবং যে কোনো প্রক্রিয়াকে যদি রিভার্সিবল প্রসেস হতে হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে খুব ধীরে 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 হতে হবে।
কেন খুব ধীরে ধীরে হতে হবে আমি বলছি। ধরো হঠাৎ করে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তাপের আদান প্রদান করার সময়ই পাবে না। কিন্তু যদি আমি ধীরে 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 পরিবর্তন করাই, ওর মধ্যে যা চেঞ্জ আসছে সেই চেঞ্জটাকে কিন্তু ও আবার স্টোর করতে পারবে, রিস্টোর করতে পারবে। একটু পরিবর্তন করলাম, ঠান্ডা হলো, পরিবেশ থেকে হিট নিয়ে নিলো। আবার একটু পরিবর্তন করলাম, ঠান্ডা হলো, পরিবেশ থেকে হিট নিয়ে নিলো। ঠিক উল্টো দিকে যখন আমি ছোট করছি, পরিবেশে হিট দিয়ে দিচ্ছে, আবার একটু কমিয়ে দিচ্ছি, পরিবেশে হিট দিয়ে দিচ্ছে। তো এইরকম ভাবে যদি কোনো প্রসেস হয় তবেই তাকে বলবো আমরা রিভার্সিবল প্রসেস। কি বুঝতে পারছো? আজকের ক্লাসটা পুরোটাই কিন্তু গল্প টাইপের ক্লাস। হ্যাঁ, পুরোটাই শুধু তোমাদেরকে বোঝাতে হবে গল্প, তোমাদেরকে জাস্ট ইমাজিন করতে হবে, কোনো ম্যাথমেটিক্যাল ক্লাস আজকে হচ্ছে না। তাহলে রিভার্সিবল প্রসেস খুব স্লো প্রসেস হতে হবে। হ্যাঁ, ফাস্ট প্রসেসকে আমরা রিভার্সিবল প্রসেস বলতে পারবো না। যদি কোনো সিস্টেম খুব ধীর গতিতে অসংখ্য ধাপে কোনো তাপগতি প্রক্রিয়া এমনভাবে সম্পন্ন করে যে প্রতিটি ধাপে সিস্টেম ও তার প্রত্যেক সাম্যাবস্থা বজায় রাখে। প্রত্যেক বলতে সিস্টেম ও তার পরিবেশের হবে, এটা সিস্টেম ও তার পরিবেশের সাম্যাবস্থা বজায় রাখে এবং প্রক্রিয়াটিকে ইচ্ছামতো বিপরীতমুখী করা যায়, তবে সেই প্রক্রিয়াকে বলবো আমরা পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এই কনসেপ্টটাই দরকার, কোনো ম্যাথমেটিক্স নেই। পরবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য আমি বলে দিলাম যে এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতির একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন করতে অসীম সময়ের প্রয়োজন। যদি একটা পারফেক্ট রিভার্সিবল প্রসেস হতে হয় তাহলে সময়টা অসীম হতে হবে, যতটা ধীর করা যায়। তাহলে পারফেকশন বলে কোনো কিছু নেই। এই প্রক্রিয়াটি ইচ্ছামতো সম্মুখ এবং বিপরীতমুখী করা যায়, তবেই তো এটা রিভার্সিবল প্রসেস। প্রক্রিয়াটির প্রতিটি মধ্যবর্তী ধাপে সিস্টেমের সাম্যাবস্থা বজায় থাকে। এক একটা যে স্টেপে আমি নিয়ে যাচ্ছিলাম প্রত্যেকটা স্টেপে তার ইকুইলিব্রিয়াম স্টেটটা মেনটেন ছিল। এই প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ সর্বাধিক হয়। এটাও মনে রাখো, রিভার্সিবল প্রসেসে যে কার্য হয় সেই কার্যের পরিমাণ সর্বাধিক হয়। পরের দিন আমি ম্যাথমেটিক্স করাবো, সেই ম্যাথমেটিক্সের মাধ্যমেও প্রমাণ হয়ে যাবে যে কি করে এটা ম্যাক্সিমাম হচ্ছে ওটা মিনিমাম হচ্ছে। কিছু উদাহরণ দেওয়া হয়েছে তোমাকে পরাবর্ত প্রক্রিয়ার, যদিও পরাবর্ত প্রক্রিয়া বাস্তবে পারফেক্টলি এক্সিস্ট করে না, তবুও কাছাকাছি কিছু। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে কোনো তরলের বাষ্পায়নকে পরাবর্ত প্রক্রিয়া বলে। বাষ্পীভূত হচ্ছে তরল, ঠিক যদি উল্টো প্রসেসে করি আবার তরল ধীরে ধীরে ঘনীভূত হবে, তো এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি পরাবর্ত প্রক্রিয়া। গ্যালভ্যানীয় কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, এটাকেও আমরা বলতে পারি পরাবর্ত প্রক্রিয়া। এগুলো পরবর্ত হয়ে গেছে, এগুলো অ্যাকচুয়ালি পরাবর্ত হবে। তো এই হচ্ছে তোমার রিভার্সিবল প্রসেস। ইররিভার্সিবল প্রসেস কাকে বলে? ঠিক উল্টোটা হচ্ছে তার ইররিভার্সিবল প্রসেস। মানে যে প্রসেসকে ইচ্ছা অনুযায়ী বিপরীতমুখী করা যায় না, বা করা গেলেও যা যা পরিবর্তন হয়েছিল সিস্টেম আর পরিবেশের সেই পরিবর্তনগুলোকে রিগেন করা যাচ্ছে না, তবে সেই প্রক্রিয়াকে বলবো আমরা অপরাবর্ত প্রক্রিয়া। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো এই ধরো আমার হাতে যে ট্যাপটা আছে, আমি এর উপর দিয়ে হাত ঘষে নিয়ে চলে যাচ্ছি, তাহলে প্রথমে আগে কি করতে হলো, ঘর্ষণের বিরুদ্ধে নিয়ে যেতে হচ্ছে হাতটাকে। যেমন আমি ঘর্ষণ বলের বিরুদ্ধে হাতটাকে টেনে নিয়ে যাবো, কিছু হিট এনার্জি এখানে ক্রিয়েট হবে। এবার উল্টো দিকে যদি আমি হাতটাকে টেনে নিয়ে আসি, তাহলে কি হিট এনার্জি আবার ও অ্যাবজর্ব করে নেবে, আবার হিট এনার্জি তৈরি হবে। আমি সোজা পথে যাওয়ার জন্য হিট এনার্জি তৈরি হচ্ছিল, উল্টো পথে আসার জন্য হিট এনার্জি তৈরি হচ্ছে। এমন তো নয় যে প্রথম দিকে যাওয়ার সময় হিট নিল আর পরের দিকে আসার সময় হিট দিয়ে দিল, এমনটা তো করলো না। তাহলে এই প্রসেসটাকে বলবো ইরিভার্সিবল প্রসেস। বুঝতে পারলে ইরিভার্সিবল প্রসেস কি? বিপরীতমুখী করতে পারলাম এখানে, কিন্তু যা পরিবর্তন আগে হয়েছিল তার উল্টো পরিবর্তন হলো না। এই ধরনের পরিবর্তনকে বলবো আমরা ইরিভার্সিবল প্রসেস। দুনিয়াতে যতগুলো প্রসেস আছে সবই ইরিভার্সিবল প্রসেস। হ্যাঁ, কাউকেই পুরোপুরি পারফেক্টলি আগের পজিশনে ফিরিয়ে আনা সম্ভব নয়, পারফেক্টলি সম্ভব নয়। যেমন আমরা কোনো বস্তুকে হিট করে গরম করে যেমন রান্না করছি, রান্না করে কোনো কিছু তৈরি করে নিলাম, সেটাকে উল্টো করে আবার আগের অবস্থানে কাঁচা অবস্থানে নিয়ে আসা যাবে? সম্ভব নয়। তাহলে এটা কি? অপরাবর্ত প্রক্রিয়া। বোঝা গেল ইরিভার্সিবল প্রসেস বা অপরাবর্ত প্রক্রিয়া কাকে বলে। এবার তুমি একটু প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো দেখে নেবে। প্রথম বৈশিষ্ট্য বলা আছে যে এই প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হয়, এই প্রক্রিয়া একটি মাত্র ধাপে সম্পন্ন হয়, এই প্রক্রিয়াটি চলাকালীন সিস্টেমের তাপগতি ও সাম্যাবস্থা বজায় থাকে না, দ্রুত সম্পন্ন হওয়ার জন্য প্রক্রিয়াটি সসীম সময়ে সম্পন্ন হয়, এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সিস্টেমকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হলেও পরিবেশকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায় না। আমি ধীরে ধীরে বলে দিই, তোমাদের হয়তো বুঝতে সমস্যা হলো, আর একবার বলছি শোনো। এই প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হয়, মোট কথা রিভার্সিবল প্রসেসের অপোজিট। এই প্রক্রিয়ায় একটি ধাপে সম্পন্ন হয়। একটি ধাপে সম্পন্ন হয় মানে একটা স্টেপে। পরবর্তী প্রক্রিয়া যেমন অনেকগুলো স্টেপের মাধ্যমে হলো, এখানে একটা স্টেপে হয়ে যায়।
প্রক্রিয়াটি চলাকালীন সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। মানে যা যা আগে পড়লাম তার উল্টোগুলো এখানে। দ্রুত সম্পন্ন হওয়ার জন্য প্রক্রিয়াটি সসীম সময়ে হয়, অসীম সময়ের প্রয়োজন নেই। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সিস্টেমকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হলেও পরিবেশকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায় না। কি বুঝতে পারলে? কি কি বললাম বুঝতে পারলে? তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, তো নেক্সট ক্লাস। আচ্ছা, পরবর্তী প্রক্রিয়ার একটু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নেবে এই তিনটা এক্সাম্পল। শূন্য চাপের বিরুদ্ধে গ্যাসের প্রসারণ, জলের মধ্যে গ্যাসের শোষণ, তারপরে 2 বা ততোধিক গ্যাসের ব্যাপন, আরো অনেক, মানে যত এক্সাম্পল তুমি দিতে পারো সব দেওয়া যাবে। আদর্শ পরাবর্ত প্রক্রিয়া একটা কাল্পনিক ধারণা। প্রকৃতিতে কোনো পরিবর্তনই আদর্শ পরাবর্ত হয় না, সবই অপরাবর্ত পরিবর্তন। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ একটা লাইন এটা। ব্যাস, এই বিষয়গুলো তোমরা পড়বে। ওকে, তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয় ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানে নোটস লিখে মেসেজ করো, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। বাই বাই।